কখনো কখনো মানচিত্রে থাকা একটা ছোট্ট নাম আমাদের মনে এতটা দাগ কেটে যায় যে তা অনুভব করা গেলেও ভাষায় প্রকাশ করা যায় না। নেতারহাটও এমনই একটা নাম। ছোটনাগপুরের রানী বলা হয় নেতারহাটকে, যাকে ঘিরে রয়েছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, পাইন, ইউক্যালিপটাস আর আকাশের রং। এখানে সূর্য এতটা রঙিন যে তার রঙের ছোঁয়া পেতে কত দূর থেকে আসেন প্রকৃতিপ্রেমী মানুষেরা। সেই রানীর দেখা পেতে আমরাও পাড়ি দিলাম সেই পথ। কতটা পথ বলো তো? কলকাতা থেকে প্রায় 570 কিলোমিটার। বেরিয়ে পড়লাম আমাদের বাহনে চেপে আমরা 5 জন। সড়ক পথেই পাড়ি দেব। ম্যাপ বলছে এদিকে পৌঁছাতে লাগবে আমাদের 11.5 ঘন্টা মতন। বেশ অনেকটাই রাস্তা, তাই গল্পের আসরটাও ভালো করেই বসাতে হবে, না হলে আবার রাস্তা কাটতে চাইবে না যে। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। বুধবার রাত 2টো। ব্যাগপত্র গুছিয়ে আমরা একদম তৈরি নেতারহাটের জন্য। 3 রাত 4 দিনের ট্রিপ। প্রথম 2 রাত 3 দিন থাকবো নেতারহাটে, আর শেষ দিন থাকবো পাত্রাতো ভ্যালিতে। ঘড়িতে ঠিক রাত 2:44। 11.5 ঘন্টার জার্নি। বাফার টাইম ধরলে প্রায় আরও এক্সট্রা 1-2 ঘন্টা, কারণ 2 বার তো মিনিমাম দাঁড়াতেই হবে ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য। তারপর একটানা আর কতক্ষণই বা গাড়ি চালানো যায়। রাতের জার্নি এর জন্যই আমার এত ভালো লাগে। রাস্তা ফাঁকা থাকে, তাই সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়। শুধু মাঝখানে এই একটু লরির জ্যাম হয়েছিল কোনো কারণে, কিছুটা সময় আমাদের ওর জন্য দাঁড়াতে হয়। বাকি রাস্তা একদম ক্লিয়ার থাকায় কোলাঘাটে ঠিক 4:44-এর মধ্যে আমরা ঢুকে গেছি। ওই যে বললাম বাফার টাইম, এরকম এক্সট্রা 1-2 বার দাঁড়াতেই হবে। তবে সময় নষ্ট করা চলবে না। এত ভোরে খাওয়া দাওয়া তো কিছু যাবে না, কিন্তু এনার্জিটা দরকার যাতে ঘুমটা না আসে। তাই চাটুকুতেই দাড়ি টানলাম। চলো আবার শুরু করতে হবে এগানো। ঘড়িতে বাজে 5:05, মানে ব্রেকটা ছিল মাত্র 15-20 মিনিটের। এখনও প্রায় 486 কিলোমিটার যেতে হবে। তবে এভাবে যদি কিলোমিটার গুনতে থাকি রাস্তা মনে হবে অনেক। তাই এসব ছেড়ে চলো ভোর হওয়া দেখি, কিভাবে আকাশ রং বদলায়। এই পুরো ভিডিওটায় দেখো আকাশের কত রং তোমরা দেখতে পাবে। কেউ যেন মস্ত বড় একটা ক্যানভাসে ইচ্ছে মতন রং বোলাচ্ছে। প্রকৃতি এত যত্নে নেতারহাটকে সাজিয়েছে যে ব্রিটিশরা বলতো নেচারস হার্ট। এই ট্রিপে নেচারকে এক্সপ্লোর করার সাথে সাথে আমরা খুঁজে পেয়েছি ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতারের চিহ্ন। কোথায় আর কিভাবে দেখা মিলল সবটা শেয়ার করব। ভিডিওটায় আমাদের সাথে থাকো। দেখো, গল্প করতে করতে কোলাঘাট, পাঁশকুড়া, ডেবরা, খড়গপুর ক্রস করে এখন লোধাশুলির জঙ্গল পেরোচ্ছি আমরা। তবে এইবার তোমাদের বলতে পারছি না কোন টোলে কত টাকা কেটেছে আমাদের, কারণ অভিরূপ রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে 3000 টাকা দিয়ে একটা অ্যানুয়াল পাস করিয়েছে, যেখানে 1 বছর 200টা টোল ফ্রি হয়ে গেছে। তোমরা যারা মাঝে মাঝে লং ড্রাইভে যাও এই পাসটা অ্যাভেল করতে পারো। এতক্ষণে আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে গেছি। এই সামনে চেক পয়েন্টে আমাদের গাড়ি দাঁড় করানো হলো সব চেকিং করার জন্য। আমরা ওদের সাথে কোঅপারেট করলাম। কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল যে কোথায় যাচ্ছি, কোথায় থাকি, এক্সেট্রা। এইসব করতে করতে দেখি 6:45 বেজে গেছে। না, এবার একটু খাবারের খোঁজ করতে হবে। রাত 2টোয় বেরোবো বলে 9টার মধ্যেই ডিনার করে নিয়েছিলাম। ইন্টারনেট খুঁজে পেলাম হাইওয়ের ধারেই উইকসন ধাবা। রেটিং দেখলাম বেশ ভালোই, তাই ডিসাইড করলাম আজকের ব্রেকফাস্টটা এখান থেকেই করব। বেশ কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে, যেমন আমি আমার জন্য ম্যাগি করেছি, এছাড়া বাবাই আর টুকুর জন্য ব্রেড অ্যান্ড অমলেট, মায়ের জন্য কচুরি আর আলুর তরকারি, আর অভিরূপের জন্য করেছে আলুর পরোটা সাথে টক দই। তো এরকম খাবার অর্ডার দেওয়া হয়েছে আপাতত। খাবারের কোয়ালিটি তো বেশ ভালোই যা দেখলাম, আর চারধারটাও বেশ খোলামেলা। এই রাস্তায় এলে এই রেস্টুরেন্টে একবার ট্রাই করতে পারো। খাবার দাবার শেষে সবাই মিলে এই 1 কাপ চা খেয়ে আবার শুরু করলাম আমাদের পথ চলা। যেভাবে আমাদের গুগল ম্যাপ রাস্তা দেখাচ্ছে ওভাবে গাড়ির 4টে চাকা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। কোথাও যাওয়ার আগে আমাদের এতটা এক্সাইটমেন্ট কাজ করে যেন মনে হয় চোখের পলকে কিলোমিটারগুলো কমে আসছে।
আর অভিরূপের এটা বরাবরের হ্যাবিট, 2 ঘন্টা গাড়ি চালিয়ে একটু করে রেস্ট নেয়, আর সেই রেস্ট মানে আমাদের কাছে চায়ের ব্রেক। সেই দৌলতে আরও 1 কাপ চা হয়েই গেল। তাই রাঁচি ঢোকার আগে আনন্দ রেস্টুরেন্টে নিলাম আজকের 3য় হল্ট। নেতারহাট পৌঁছাতে আর মাত্র 4 থেকে 4.5 ঘন্টা। এখন প্রায় 11টা বেজে গেছে। এবার আবার একটানা 2 ঘন্টা গাড়ি চলবে। রাঁচিকে বাইপাস করে যেভাবে গুগল ম্যাপ আমাদের রাস্তা দেখালো, একটা শর্টকাট নিয়ে আমরা গুমলা রোড ধরলাম। এরপর সিসাইয়ের কাছে গুমলা রোড ছেড়ে বিশনপুরের দিকে এগোতে গিয়ে দেখি অলরেডি 1:30 বেজে গেছে। আর ওখানে তেমন কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট খুঁজেও পাচ্ছিলাম না লাঞ্চ করার জন্য। তাই একটা লোকাল রেস্টুরেন্ট দেখে ঢুকলাম। অন্য আর কোনো গেস্ট দেখলাম না, তাই একটু প্রথমে ইতস্তত বোধ করছিলাম। যাই হোক, তারপর ওনারা নিজেরাই এসে অর্ডার নিলেন। আজকে লাঞ্চে ভাত না, বরং রয়েছে রুটি আর আলু ভাজা। এরপরের রাস্তাগুলো একদম মিস করো না, অনেকটা রাস্তা চলে এসেছি। এরপর থেকে শুরু হবে নতুন নতুন চমক, বিভিন্ন ল্যান্ডস্কেপ, কখনো জঙ্গল, কখনো টিলা, কখনো কোনো ছোট নদী বেরোচ্ছি, কখনো আবার দিগন্ত বিস্তৃত ফাঁকা জমি। ঘাগড়া নেতারহাট রোড ধরে আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, এখানটা একটু দাঁড়াই, তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো কতগুলো পাহাড় পরপর সারি ধরে দাঁড়িয়ে রয়েছে, আর ধান ক্ষেতের রংটা যেন মনে হচ্ছে হাতে আঁকা ছবি। ওই যে আগে বললাম, কেউ ইচ্ছে মতন রং বোলাচ্ছে ক্যানভাসে। চলো আবার এগোই, দেখি সামনে কি চমক অপেক্ষা করছে। এই যে এই নদীটা আমরা যেটা ক্রস করছি, ওর নাম কোয়েল নদী। এরপর থেকেই নেতারহাটের চড়াই স্টার্ট হয়ে যায়। পাহাড়ি রাস্তা একে বেঁকে নিয়ে চলেছে আমাদের কোন এক অজানা পথে। তবে চিনতেও চাই না, হারাতেই চাই মায়াবিনী এই সবুজে। মায়াবিনী এই নামটাই মনে পড়ছিল বারবার যখন মন ভরে রাস্তাটা দেখছিলাম। এই সবুজের সমাবেশ এমনভাবে আচ্ছন্ন করে ফেলল, সেই ঘোর কাটতে কাটতে দেখি পৌঁছেই গেলাম প্রায়। অবশেষে 4:20 নাগাদ ঢুকলাম আমাদের রিসর্টে। রিসর্টের নাম কোয়েল ভিউ রিসর্ট। বাকিটা সব বলবো, চলো আগে চেক ইনটা করে নিই। রুম ট্যুর আর রুম ট্যারিফ নিয়ে আমরা একটু পর ডিসকাস করছি, কারণ অলরেডি 4:20 বেজে গেছে। আজকের সানসেটটা যদি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট থেকে উপভোগ করতে হয় তাহলে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। তাই সবাই মিলে ডিসাইড করলাম লাগেজটা রুমে রেখেই আমরা ডিরেক্ট ভিউ পয়েন্টে সানসেট দেখতে যাব, দেন এসে রেস্ট। রিসর্ট থেকে তো মাত্র 20 মিনিটই সময় লাগবে, এই 11 কিলোমিটারের রাস্তা। বাস এই ভেবে বেরিয়ে পড়লাম। আমরা দৌড়াই সূর্যাস্ত দেখতে, ততক্ষণে তোমরা শোনো ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টের গল্পটা। ব্রিটিশ আমলে ম্যাগনোলিয়া নামে এক ইংরেজ তরুণী একজন আদিবাসী রাখাল যুবকের প্রেমে পড়েছিলেন, কিন্তু সমাজ ও নিজের সম্প্রদায়ের তীব্র বিরোধিতা এবং উপহাসের কারণে তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি। অবশেষে নিজের অপূর্ণ প্রেমের বেদনা সহ্য করতে না পেরে ম্যাগনোলিয়া তার প্রিয় ঘোড়াকে সঙ্গে নিয়ে সেই পাহাড়ের খাদে ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করেন। আজও সেখানে একটি স্মৃতিফলক সেই করুণ প্রেমের গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পেঁয়াজি আর মাটির হাঁড়িতে চা তৈরি হচ্ছে। মাটির হাঁড়ির চা কেমন হবে বেশ কিউরিওসিটি হলো, নিলাম। তবে চাটা খুব একটা ভালো না খেলেও সূর্যাস্তটা বেশ এনজয় করেছি। চলো তাহলে এবার রিসর্টে ফেরা যাক। রুম ট্যুরটাও দেখাতে হবে আর ট্যারিফটাও ডিসকাস করতে হবে। আমরা 5 জন 2টো এসি কটেজ বুক করেছিলাম। এক একটা কটেজ চার্জ করেছিল 3500 রুপিস করে, বাট আফটার নেগোসিয়েশন ওরা 3200 করে নিয়েছিল। অনলাইনে আসার আগেই আমরা বুকিং করে এসেছিলাম। বেশ সুন্দর শান্ত নিরালা একটা রিসর্ট। আমি সমস্ত বুকিং ডিটেলস আর ওদের ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রিসর্টে ফিরে একেবারে ফ্রেশ হয়ে বসলাম চা নিয়ে, আর সাথে পেঁয়াজি। কত রাউন্ড যে আজকে চা হলো। আর রাতের ডিনারে আমার প্রিয় দেশি মুরগির ঝোল। শুনেছি এখানে ভালো দেশি মুরগি পাওয়া যায়, তাই আর কি রাতের ডিনারে একদম জমিয়ে দেশি মুরগির ঝোল। আর বানিয়েও ছিল এক ঘর, পেশাদের কোনো ভাগ হবে না। এত
এত শান্ত নির্মল সকাল আমি খুব কম দেখেছি। সত্যি কথা বলতে আই এম নট আ মর্নিং পারসন, কিন্তু ভাগ্যিস ওই দিন সকালে উঠেছি, তাই এত সুন্দর একটা সকাল উপভোগ করতে পারলাম। ওখানে হাঁটতে হাঁটতে একটা কথা বারবার মনে হচ্ছিল, নেচার ইজ দ্য আলটিমেট হিলার। চারপাশে কেউ নেই, শুধু পাতা ঝরার শব্দ আর ইউক্যালিপটাসের গন্ধের সঙ্গে তুমি একা। কবি হলে তো এতক্ষণে কবিতা লিখে ফেলতাম। সত্যিই আমি মাঝে মাঝে ভাবি যে প্রকৃতির কোলে এরকম সাধারণ একটা রাস্তা আজ আমায় এত সুন্দর সকাল উপহার দিল। এটাই তো প্রকৃতির আশীর্বাদ। কি তোমাদের কি মনে হয়? ঘরে ঢুকে দেখলাম চলে এসেছে ব্রেকফাস্ট। আজ রয়েছে আলুর পরোটা আর অমলেট। মোটামুটি রেডি হয়ে রিসর্টের বাইরে রোদ পোহাতে পোহাতে ব্রেকফাস্টটা সারলাম। নেতারহাট ভ্রমণের সেরা সময় অক্টোবর টু মার্চ। ট্রেনে আসলে হাওড়া থেকে আগে পৌঁছাতে হবে রাঁচি, তারপর ওখান থেকে একটা ট্যাক্সি বুক করে ডিরেক্ট নেতারহাট। আমরা আপাতত যা প্ল্যান করেছি, আমরা ফার্স্টে এখান থেকে লোথফলের উদ্দেশ্যে যাব। অভিরূপ যা বললো, লোথফল এখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। লোথফলস ঘুরে তারপরে আরও একটা জায়গা প্ল্যানিং রয়েছে, তোমরা ওয়েট করো। আস্তে আস্তে এক একটা জায়গা আমরা এক্সপ্লোর করতে থাকি, আর তোমরাও ভিডিওতে আমাদের সাথে থাকো, এনজয় করতে থাকো। আর হ্যাঁ, যদি আমাকে ভালো লেগে থাকে এবং আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। তোমাদের যারা বন্ধুরা বা পরিবারের কেউ যদি নেতারহাট আসো, প্ল্যান করছো নেতারহাট আসার, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এখানে আমি একটু ডিটেলসেই সবটা আলোচনা করে দেব। তো চলো, লেটস স্টার্ট। আজকের প্রথম গন্তব্য লোধ জলপ্রপাত। রিসর্ট থেকে দূরত্ব 61 কিলোমিটার এবং সময় লাগে 1.5 ঘন্টা। সেই মতন ম্যাপ সেট করে বেরিয়ে পড়লাম। এখানে নেচার এতই সুন্দর যে তা দেখতে দেখতে কখন 1.5 ঘন্টা কেটেও গেল। আমরা এসে পৌঁছালাম লোধ জলপ্রপাত। ওখানে পৌঁছে ফার্স্টে চেক পয়েন্টে দিতে হলো আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার আর গাড়ির নাম্বার। এন্ট্রি করতে আমাদের লাগলো 100 টাকা, পার্কিংয়ের জন্য 50 টাকা, আর মাথা পিছু আমাদের 5 জনের 10 টাকা করে, টোটাল 50 টাকা। চেক পয়েন্ট থেকে আরেকটু রাস্তা ড্রাইভ করে গিয়েই পেয়ে গেলাম পার্কিং এরিয়া। পার্কিংয়ে গাড়ি রেখে শুরু হলো আমাদের পায়ে হাঁটা পথ। প্রায় 15 মিনিট সিঁড়ি কখনো উঠছে কখনো নামছে, তবে একটুও বোরিং লাগবে না। তোমাদের এন্টারটেইন করবে জলপ্রপাতের শব্দ। এখানে আমি বরং একটু থামি, তোমরা শোনো এই শব্দ। জলপ্রপাতের কাছাকাছি পৌঁছে দেখলাম প্রায় 468 ফুট উঁচু থেকে পাহাড়ের বুক আঁচড়ে পড়ছে অসংখ্য জলধারা। দূর থেকে মনে হচ্ছিল যেন সাদা রেশমের এক বিশাল চাদর সবুজ পাহাড়কে জড়িয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে। চারপাশে শুধু জলের শব্দ, বাতাসের ছোঁয়া আর প্রকৃতির নিঃশব্দ জাদু। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে, শহরের কোলাহল, ব্যস্ততা সব কিছু কোথায় হারিয়ে গেছে। লোধ ফলস শুধু একটা জলপ্রপাত নয়, এটি প্রকৃতির লেখা এক জীবন্ত কবিতা, যা চোখে দেখা যায়, কানে শোনা যায় আর হৃদয়ে অনুভব করা যায়। জলপ্রপাত ঘুরে পার্কিংয়ের দিকে হাঁটতে গিয়ে দেখি বেশ কিছু দোকান বসেছে। হালকা খাবার থেকে ভারী খাবার সবই পাওয়া যাচ্ছে। দেখলাম অনেকে আবার লাঞ্চও করছে ওখান থেকে। আগেই বলেছি, এই অঞ্চলে ঘুরতে আসলে পর্যটকরা দেশি চিকেন একবার চেখেই দেখেন। ঘড়িতে বাজে 1টা। কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করায় আমরা গিয়ে হাজির হলাম ছোলা মাখা খেতে। শালপাতায় পরিবেশন করলো আর চামচটাও শালপাতাতেই বানিয়ে দিল। আর আমাদের ঘুরতে ঘুরতে খাওয়া না খেতে খেতে ঘোরা ধরতে পারবেন না। আজকের জন্য আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য টাঙ্গিনাথ ধাম, যে মন্দিরের সঙ্গে যুক্ত ধর্ম, ইতিহাস, পৌরাণিক কথা এবং প্রত্নতত্ত্ব। লোধ ফলস থেকে দূরত্ব প্রায় 51 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 17 মিনিট মতন। প্রাকৃতিক সৌন্দর্যের পর এইবার আমাদের জন্য অপেক্ষায় ইতিহাস, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। তবে প্রাকৃতিক সৌন্দর্য নেই একদমই তা বলা চলে না। বেশ কিছু সিঁড়ি উঠে মন্দিরে পৌঁছাতে হয়।
তবে এই পুরো রাস্তা তোমাদের সাথে থাকবে শান্ত একটা পরিবেশ। পাহাড়ি ছোট্ট একটা ঝর্ণাকে ডান পাশে রেখে আমরা এগোচ্ছিলাম, যেন প্রকৃতি কোনো ধর্মস্থানে পৌঁছানোর আগে নিজেই আমাদের মনকে শান্ত করে দিচ্ছিল। গুমলা জেলার বাবা টাঙ্গিনাথ ধাম বহু শতাব্দী ধরে ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত। মন্দির চত্বরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রাচীন ভাস্কর্য, অসংখ্য শিবলিঙ্গ। বিগত কয়েক দশকে এখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে বহু প্রাচীন মূর্তি, শিবলিঙ্গ এবং মন্দিরের স্থাপত্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই স্থানেই মহাদেবের উপাসনা করেন এবং তার থেকে আশীর্বাদ লাভ করেন। পরবর্তীতে তিনি তার প্রিয় অস্ত্র পরশু বা কুঠার এখানে প্রতিষ্ঠা করেন। স্থানীয় ভাষায় এই কুঠারকে টাঙ্গি বলা হয়, আর সেই থেকেই এই স্থানের নামকরণ হয়েছে টাঙ্গিনাথ ধাম। সবথেকে আশ্চর্যের বিষয়, খোলা আকাশের নিচে বছরের পর বছর থাকা সত্ত্বেও এই কুঠারে তেমন কোনো মরিচা দেখা যায় না। ওখানে গিয়ে জানলাম এই কুঠার চুরি করেছিলেন একজন, কিন্তু সেই ব্যক্তি পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং কিছুদিনের মধ্যেই মারা যান। সত্যি বলতে পরশুরামের কুঠার সামনে থেকে দেখার এই যে অভিজ্ঞতা, একে যে কিভাবে ভাষায় প্রকাশ করব জানি না। তোমাদের মধ্যে কেউ এখানে আগে এসে থাকলে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছিল। আর যারা এখনো আসনি, নেতারহাট ভ্রমণে টাঙ্গিনাথ ধাম অবশ্যই রেখো। খুব ভালোভাবে মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম রিসর্টের দিকে। আর রাস্তায় পেলাম এক অচেনা জায়গার সূর্যাস্তের দেখা। এইভাবেই কাটলো আমাদের দ্বিতীয় দিনটা। সারাদিন ঘোরাঘুরি করে শরীর ক্লান্ত হলেও মন ছিল আনন্দে ভরপুর। যেহেতু রিসর্টের একদম সামনেই কোয়েল ভিউ পয়েন্ট, তাই আজ সকালের মর্নিং ওয়াকটা এই টুরিস্ট পয়েন্টে। নেতারহাটের কিছু কিছু সাইট সিন যেমন কোয়েল ভিউ পয়েন্ট, আপার ঘাগরি, নেতারহাট বোর্ডিং স্কুল, নেতারহাট ড্যাম, নাশপাতি বাগান, শ্যালে হাউস আজ আমরা ঘুরে দেখব। আজকের প্রথম গন্তব্য কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে দূরে দেখা যায় ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ের সারির মাঝখান দিয়ে আঁকা বাঁকা বয়ে চলা কোয়েল নদী। চারপাশে এতটাই শান্ত পরিবেশ যে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু প্রকৃতিকে উপভোগ করতে ইচ্ছা করে। আর এই সব কিছুর জন্যই কোয়েল ভিউ পয়েন্ট নেতারহাটের অন্যতম জনপ্রিয় আকর্ষণ। রিসর্টে ফিরে ব্রেকফাস্ট করলাম। এখন একেবারেই লাগেজ নিয়ে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। নেতারহাটের সাইট সিনগুলো দেখে একেবারে রওনা দেব পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে। তবে পাতরাতু ভ্যালি নিয়ে আসছে নতুন একটা ব্লগ কিছুদিনের মধ্যে। তাহলে এখন চলো আমরা নেতারহাটের বাকি সাইট সিনগুলো কভার করে নিই। আমাদের নেক্সট ডেস্টিনেশন আপার ঘাগরি। এখন আপাতত আমার সামনে একটা এরকম সুন্দর ভিউ রয়েছে, চারিদিকে জঙ্গল আর একটা সুন্দর জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই আগে এগিয়ে গেছে, আমি একটু অ্যাকচুয়ালি ফিল নিতে ভাইবটা নিতে হাঁটছি, ওর জন্য একটু লেট করছি। ওকে, জোকস অ্যাপার্ট, আমার খুব ভালো লাগে। আই লাভ উডস, আমি ভীষণ জঙ্গল পছন্দ করি। জঙ্গল এবং পাহাড় আমি তাতেই যেন আমার দুর্বলতা। তো সেখানে অনেক দিন পর একটু জঙ্গলের আমেজটা নিচ্ছি, তো ওর জন্য একটু চাইছি একটু ফিলটা নেওয়ার জন্য। তো চলো আমরা এগোতে থাকি, ভিউটা এনজয় করো। একটু উঁচু জায়গা থেকে, এখানটা একটু আপল্যান্ড, এখান থেকে একটু নিচের দিকে দেখছি যে একটা খুব সুন্দর তিনটে ছোট্ট ঝর্ণা নামছে, আর এখানে একটা জল স্টোর হয়েছে, একটা শেপ দেওয়া, জানি না এটা হয়তো আর্টিফিশিয়াল। বাকি জলটা নিচে এরকম বয়ে যাচ্ছে। এরকম একটা জায়গায় তো ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, কিন্তু আমাদের শুনতে হবে সময়ের ডাক, যেতে হবে এখনো অনেক পথ। তাই পরপর নেতারহাট ড্যাম, বোর্ডিং স্কুল, শ্যালে হাউস, নাশপাতি বাগান
এই সব কটা জায়গা পরপর ঘুরে নিলাম, কিন্তু কোনোটাতেই আমাদের আর ঢোকার পারমিশন ছিল না। তাই ওখানে দাঁড়িয়ে কিছু ছবি আর ভিডিও তুলে আবার রওনা দিলাম পাত্রাতো ভ্যালির উদ্দেশ্যে। এখানেই তাহলে আজকের এই ভিডিওর দাড়ি টানলাম। আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মুড়লো। নেতারহাট থেকে লগ আউট করলাম। কিছুদিনের মধ্যে পাত্রাতো ভ্যালিতে সাইন ইন করবো। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লাভিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা।